রক্ষাও হলো না অন্তর্বর্তীকালীন সরকারের। আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনূস দিশেহারা। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিলেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পর্কের তিক্ততা থেকে বিএনপি নেতাদের কঠোর বাক্যবাণে জর্জরিত হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাব্বির আহমেদের মতে সরাসরি ডক্টর ইউনূসকে নিয়ে নেতাদের কঠোর বক্তব্য চাপ প্রয়োগেরই কৌশল। অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা। বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি। সেই বিষয়টাকে কাভার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, তার মানে বিএনপিকে ডাকলেন। ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। মতপার্থক্য কিন্তু খুব পরিষ্কার, যেটা জানি না সহজে এটি মিটবে কিনা। এই মুহূর্তে সরকার এবং এনসিপির করণীয় কি হবে, তারা কোন পথে এগোবে? তারা কি ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারটা মেনে নেবে, এক ধরনের পরাজয় বরণ করবে? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নতুন করে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। অপরদিকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন বার্তা আসতেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। সম্মানিত দর্শক, সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা কঠিন বিপদের সম্মুখী। এইদিকে বিএনপিও ডক্টর ইউনূসকে কঠিনভাবে চাপ দিচ্ছে নির্বাচনের জন্য। সবকিছু মিলিয়ে সেনাপ্রধানও কঠিন অ্যাকশনে যাচ্ছেন। দর্শক, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের এই ভিডিওর চাঞ্চল্যকর তথ্য আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন। অনেকটা মনে হয় হিতে বিপরীত হয়ে গেল বিষয়টা। গেল কয়েকদিন যাবৎ বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে, বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে যে বাদানুবাদ অথবা মতের বিমতে যে বিভিন্ন উত্তেজনাকর অবস্থান আমরা দেখছি, সেই বিষয়টাকে কাভার করার জন্য জাপান থেকে ফিরে এসে প্রধান উপদেষ্টা গতকালকে তিনি রাজনৈতিক দলগুলোকে ডাকলেন, তার মানে বিএনপিকে ডাকলেন। লম্বা চূড়া একটা সেখানে বৈঠক হলো, মিটিং হলো। কিন্তু মিটিং শেষে বিএনপির এই মুহূর্তে যিনি মুখপাত্র আছেন, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, তাতে মনে হয়েছে হিতে আসলে বিপরীত হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। এই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়তো আশা ছিল যে বিএনপিকে আগামী জুন পর্যন্ত নির্বাচনের বিষয়টা বুঝাবেন অথবা বিভিন্ন ইস্যুতে তাদেরকে ওনার সাথে একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। কিন্তু ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পর কাজী সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে এটা তো স্পষ্ট যে ডিসেম্বরের আগে নির্বাচন আদায়ের জন্য বিএনপি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। কথাটা কিন্তু এমনই আমরা শুনলাম। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন কোনোভাবেই ডিসেম্বরের পরে যাওয়ার কোনো কারণ নেই। এমন কোনো সংস্কার নেই যা সরকার চাইলে আপনার এক মাসের মধ্যে করা অসম্ভব। শুধুমাত্র সংবিধান যে পরিবর্তন অথবা সেখানে যে কাঠামোগত সংযোজন বিয়োজন, এই বিষয়গুলো ছাড়া। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বেরিয়ে সালাউদ্দিন বলছেন যে আমরা মনে করি ডিসেম্বরের ভেতরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। আগেই জরুরি ভিত্তিতে যে সংস্কারগুলো করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে যে মেজর সংস্কারগুলো দরকার, সেটা চিহ্নিত করে ঐকমত্যের মাধ্যমে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। আর এখানে এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে সরকার চাইলে বাস্তবায়ন করতে পারবেন না। তার বক্তব্য যে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য সব সংশোধন যেগুলোর বিষয়ে সংস্কার প্রস্তাবে সবাই একমত, সেগুলো নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব। ওনার বক্তব্য হচ্ছে নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতন আর একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়ে আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আবারও সেই পন্থার প্রস্তাব দিয়েছি। আজকে অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্যে আমরা দেখলাম যে সবাই ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছে। প্রধান উপদেষ্টা সেটি বিবেচনা করবেন। আশা করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে নিরপেক্ষভাবে সেই ভূমিকা পালন করবেন। দ্বিতীয় পর্যায়ের আলাপ আলোচনায় মনে হয়েছে যে কিছু কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একমত হওয়ার জন্য সব দলের সাথে আলোচনা করবেন। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করব না, এই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। এখন জামাতের যে বক্তব্য, সেটাও কিন্তু ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন, মানে ডিসেম্বরের পরে। এনসিপির বক্তব্য, তারা জুলাই প্রোক্লেমেশন চাচ্ছে, আওয়ামী লীগের বিচার চাচ্ছে, যদিও এটা শুরু হয়েছে কিন্তু এটা মাত্র শুনানির অবস্থানে আছে। তারপর হচ্ছে সংস্কার পরিপূর্ণ চাচ্ছে। তারা মনে করছে যে সিস্টেমটা আছে তৈরি করা, এই সিস্টেমটার পরিবর্তন না হলে এই সিস্টেমে যে লঙ্কায় যাবে সেই রাবণ হয়ে যাবে বা ফ্যাসিজমের মধ্যে পড়বে। তো সকল কিছু মিলিয়ে বিএনপির বক্তব্য যে ঈদের পরে তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে। আর সর্বশেষ জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণেও ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব,
এমনকি নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছেন। ওই যে একই কথা, হারাধনের 26 ছেলে, রইল বাকি 3। এই 3 ছেলেকে নিয়ে এখন হারাধন কি করবে, কোন পথে এগোবে? বিশেষ করে সরকার এবং এনসিপি, মানে হারাধনের সব থেকে প্রিয় সন্তান, যে যাকে বলা হয়, যাকে বলা হচ্ছে, যাকে ধরা হচ্ছে, যাকে সবাই মনে করছে, সেই এনসিপি কোন কৌশলে এগোবে? যখন পরিস্থিতি তাদের বিপরীতে চলে গেছে, বেশিরভাগ রাজনৈতিক দল দৃশ্যমানভাবেই চাইছে ডিসেম্বর কিংবা ডিসেম্বরের আগে নির্বাচন হোক, দ্রুত নির্বাচন হোক, তখন তাদেরকে কৌশল পাল্টাতে হবে। আর কৌশল পাল্টাতে হলে কোন কৌশলের দিকে যাবে? জুলাই সনদের কথা বলা হচ্ছে। জুলাই সনদের মাধ্যমে কি একটা রেভুলেশন তৈরি করা হবে? জুলাই সনদের মাধ্যমে এমন একটা পরিস্থিতি কি তৈরি করা হবে যে পরিস্থিতিতে এমন হতে পারে যে সংবিধান থাকছে না, সংবিধান যদি না থাকে তাহলে সংবিধানের আওতাধীন রাষ্ট্রপতির থাকার প্রয়োজন হচ্ছে না, সংবিধান যদি না থাকে তাহলে একটা বিপ্লবী সরকারের রূপরেখা যদি দেওয়া হয়, সেখানে রাষ্ট্রের সর্বা হয়ে যাচ্ছেন প্রফেসর ইউনূস, তখন ইচ্ছা করলে সেনাবাহিনী প্রধান যদি বিপক্ষে অবস্থান করে তাহলে সেখানেও একটা পরিবর্তন আনা সম্ভব। সেদিকে এগোবে নাকি কৌশলের রাজনীতির দিকে এগোবে? কৌশল অনেকগুলো হতে পারে। আমরা 2-3টা কৌশলের প্রসঙ্গ আনতে পারি যে এই কৌশলগুলো আপাতত তারা নিতে পারে, তাদের হাতে হয়তো এই 2-3টা কৌশল রয়েছে। কৌশলগুলো কি? এক, বিএনপির বিরুদ্ধে 21শে আগস্ট যে গ্রেনেড হামলার মামলার যে আপিলের অনুমতি পেয়েছে সরকার, সেটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হতে পারে, যেন বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাওয়ার অনড় অবস্থান থেকে একটু পিছপা হয়। সেটা একটা কৌশল হতে পারে। আর 2টা কৌশল হতে পারে। সেটা হচ্ছে যে এনসিপি থেকে জোর দাবি কিংবা আন্দোলন তৈরি করা হতে পারে যে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই, যেটা তারা বারবার বলছে, কিন্তু জোরদার আন্দোলন তৈরি করেনি এখন পর্যন্ত। নানা কারণে তারা ব্যাপারটা জোরদারভাবে সামনে নিয়ে আসেনি কিংবা নিয়ে আসতে পারেনি। এমন হতে পারে যে পরিস্থিতি অন্যদিকে নিতে কিংবা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে ঈদের পরে সেই আন্দোলনটাতে তারা অনেক বেশি মনোযোগী হতে পারে। এটা একটা ট্রাম্প কার্ড তাদের হাতে রয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে, স্থানীয় সরকারের নির্বাচন যদি তারা দাবি করে তাহলে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচন হতে হতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। সুতরাং অনায়াসেই জাতীয় নির্বাচনটা পিছিয়ে দেওয়া সম্ভব হবে। ততদিনে এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারবে। আরেকটা অপশন তাদের হাতে রয়েছে, সেটা হচ্ছে যে এর আগে একদিন কর্মসূচি পালন করেছে তারা অলরেডি, নির্বাচন অফিস ঘেরাও করেছে, নির্বাচন কমিশন অফিস ঘেরাও করেছে, এবং তারা এই নির্বাচন কমিশনকে নিরপেক্ষ না সেরকম আখ্যাও দিয়েছে। তারা বলেছে যে নির্বাচন কমিশন অফিসটা বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। তারা যখন এই কথা বলছে যে নির্বাচন কমিশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে এবং নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনার থেকে অন্য কমিশনাররা সবাই নিরপেক্ষতা হারিয়েছে এবং এই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য না, সুতরাং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি নিয়ে তারা আবার মাঠে নামার চেষ্টা করতে পারে, সেই আন্দোলন জোরদার করতে পারে, সেই আন্দোলন জোরদার করে একটা মোটামুটি একটা টালমাটাল অবস্থা তৈরি করতে পারে, যার পরিপ্রেক্ষিতে সরকার যেহেতু তাদের আন্দোলনকে সব থেকে বেশি গুরুত্ব দেয়, তাদের আন্দোলনের প্রেক্ষাপটে আবার নির্বাচন কমিশন পুনর্গঠনের দিকে যদি যায় তাহলে সেখানেও একটা বড় সময় প্রয়োজন। সেটাও নতুন করে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা কৌশল হতে পারে। এই 2-3টা কৌশলে আপাতত এনসিপি কিংবা সরকার এগোতে পারে বলে নানা দিকে নানা মহল আলোচনা শুরু করেছেন গতকালকে থেকে। নানা দিকে টকশোতে, বিভিন্ন আলোচনায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখালেখিতে এই ব্যাপারগুলো আলোচিত হচ্ছে। 3টি টপিকস সরকার এবং এনসিপির হাতে রয়েছে। এর মাঝে সরকার এবং এনসিপি যেটা করতে পারে সেটা হচ্ছে যে জামাত যেহেতু এখনও পুরোপুরি তাদের পক্ষে নেই, জামাতকে নানা কৌশলে তাদের পক্ষে রাখা হয়েছিল এমন কথাও অনেকে বলেন, কারণ জামাতের নিবন্ধনের মামলা আদালতে ঝুলছিল, জামাত নিবন্ধন ফিরে পেয়েছে একটা স্টেপ, আরেকটা স্টেপ কিন্তু আটকে আছে। আরেকটা স্টেপ কোনটা আটকে আছে? জামাত তাদের দাঁড়িপাল্লা প্রতীক এখনও ফিরে পায়নি, সুতরাং সেই একটা স্টেপও জামাতকে আটকে দেওয়ার একটা পথ হতে পারে। সুতরাং জামাত এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত না এই ব্যাপারগুলোর সুরাহা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত জামাত সরকারের বিরুদ্ধে কোনো কথা বলবে না, এটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই ইস্যুতে জামাতকে আরও নিজের করে নেওয়ার চেষ্টা, জামাতকে পুরোপুরি পাশে পাওয়ার চেষ্টাই সরকারের একটা কৌশল হতে পারে, এনসিপির একটা কৌশল হতে পারে, এটাও একটা কৌশল হতে পারে। সুতরাং ওই 3টা কৌশলের সঙ্গে জামাতের এই ইস্যুটা, সব মিলিয়ে 4টা কৌশল নিয়ে সরকার এবং এনসিপি আগামীতে বিশেষ করে ঈদের পরের মুভমেন্টে তারা জানান দিতে পারে। তাতে কি পরিস্থিতি ঘোলাটে হবে কিংবা পরিস্থিতি উত্তপ্ত হবে? তাতে কি নির্বাচন সত্যিই পেছানো সম্ভব হবে? অনেকে বলেন যে নির্বাচন আসলে হবে না, 5 বছর এই সরকার সংস্কার এবং নানা কাজের জন্য 5 বছর সময় প্রয়োজন এটা মনে করে, এবং এই সরকার যে কোনোভাবে সেই 5 বছর সময়টা থাকতে চায়, কারণ তাদের একটাই কথা, তারা নির্বাচন দেওয়ার জন্য এই ক্ষমতায় আসেনি, তারা দেশের একটা বড় পরিবর্তন করার জন্য, বড় সংস্কার করার জন্য এসেছে এবং শেখ হাসিনা সরকারের বিচার করার জন্য এসেছে। 2টাই বড় কাজ এবং অনেক সময়ের কাজ। এই দুটোকে যদি জনগণের আস্থায় তারা নিতে চায় কিংবা নেওয়ার কৌশলে আগায়, জনগণের আস্থা থাক আর না থাক, জনগণের আস্থা আছে কি নেই সেটা তো আর গণভোট ছাড়া সম্ভব না।
না জানা। সেই ক্ষেত্রে গণভোট যদি হয় সেটা ভিন্ন বিষয়। সেই কৌশলে আবার সরকার যাবে কিনা যে জাতীয় ভোটের আগে একটা গণভোট দেয়া, সেই গণভোটে একটা জনমত যাচাই করা যে সরকার আগামী এতদিন সময় লাগবে, এই সময়ে সরকার সংস্কার এবং বিচার কার্যক্রম শেষ করবে, এই ব্যাপারে আপনাদের মতামত আছে কিনা, হ্যাঁ অথবা না। আরেকটা যদি হ্যাঁ না ভোট আমরা দেখি, তবুও কিন্তু আশ্চর্য হবার কিছু থাকবে না। সব মিলিয়ে এত সহজেই কিন্তু বলা যাচ্ছে না যে 23টি দল এক সুরে কথা বললেও, কিংবা নিবন্ধিত অনিবন্ধিত 52টি দল একসাথে কথা বললেও, এক সুরে কথা বললেও, সেনাবাহিনী প্রধান এক সুরে কথা বললেও নির্বাচনটা ডিসেম্বরে যে হবে এই নিশ্চয়তা এখন পাওয়া যাচ্ছে না। কারণ সরকারের হাতে কিংবা এনসিপির হাতে আরও অনেক অপশন আছে, যে অপশনগুলোকে কাজে লাগিয়ে তারা নির্বাচনের ব্যাপারটাতে একটু ডিলে করতে হয়তো সক্ষম হলেও হতে পারে। তাতে পরিস্থিতি বুমেরাং হতে পারে, ব্যাপারটা বুমেরাং হতে পারে, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু বৃহত্তর আন্দোলন বিএনপি ছাড়া আর কারো পক্ষে যেহেতু সম্ভব নয়, সেহেতু বিএনপিকে মোটামুটি বসে আনা কিংবা বাগে আনার ব্যাপার একটাই আছে, সেটা হচ্ছে যে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার যে আপিল, সেই আপিলের অনুমতি সরকার পেয়েছে। সরকার যদি সেই আপিলে জোরে সোরে এগোতে চায়, তাহলে বিএনপির নেতা যারা খালাস পেয়েছে সেই মামলা থেকে, তাদের আবার নতুন করে শঙ্কা তৈরি হবে, এবং সেই শঙ্কা যেন তৈরি না হয় সেই কারণে বিএনপি সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় যেতে। নির্বাচন দেরিতে হোক সমস্যা নেই, কিন্তু সংস্কার হইতে হবে, এবং সেই কারণে জুলাই সনদের বাস্তবায়ন চাই। এটাই হচ্ছে এনসিপির মূল কথা, যেটি নাহিদ ইসলাম আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই আয়োজন, ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু তারা সেটি বলে আসলেন। তো এখানে বোঝা যাচ্ছে যে মতপার্থক্য কিন্তু খুব পরিষ্কার, যেটা জানি না সহজে এটি মিটবে কিনা। আজকের বিএনপির যেভাবে নির্বাচনের তাগাদা, উল্টা দিকে এনসিপির পক্ষ থেকে সংস্কারের তাগাদা, জুলাই সনদের তাগাদা বেশি। এটাকে কিভাবে কাছাকাছি অবস্থানে আনা যাবে এটা বোঝা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে বা বৈঠক শেষে যখন কি নাহিদ ইসলাম বলছেন আর সালাউদ্দিন আহমেদ যা বলছেন, সেটার কিন্তু ধারে কাছে কিন্তু কেউ নাই। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। কারণ সংস্কারটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর নাহিদ ইসলাম এই কথা বলছেন। তিনি বলছেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আর 2 মাস অপেক্ষা করতে চাই, এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থা পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। এই মৌলিক সংস্কারের ব্যাপারে বিএনপি তো বলে দিয়েছে যে তারা সংবিধানে হাত দিতে চায় না। সংবিধানের মানে মূল কাঠামো পরিবর্তন ছাড়া বাকি বিষয়ে যদি নির্বাহী আদেশ দেওয়া হয়, তাহলে সেটা মানবে। কিন্তু এনসিপির যেটা কথা, আমূল একটা পরিবর্তন, সেই পরিবর্তন তো বিএনপি রাজি না। তাহলে সংকটটা কিন্তু সেখানেই। এখানে বলা হচ্ছে, জুলাই সনদ হওয়ার পরে সরকার যাতে নির্বাচনের তারিখ ঘোষণা করে, সেই আহ্বান আমরা জানাচ্ছি। জুলাই সনদ হওয়ার পরে আমরা আমাদের দলীয় মন্তব্য জানাবো যে আমরা কখন নির্বাচন চাচ্ছি, তারপরে সনদ হওয়ার পরে। কিন্তু সনদটাই কি হবে? জুলাই সনদ। জুলাই সনদে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখতে চাচ্ছে এনসিপি, বিএনপি তো সেটা রাখতে চাচ্ছে না। তাহলে কি হবে? সংকট অত্যন্ত জটিল। আমার কাছে যেটা মনে হচ্ছে, যে বিষয়টা তো সোজা না। নির্বাচন কমিশন এখন যে প্রক্রিয়া চলছে তার উপর আস্থা রাখতে পারছে না, তাহলে নির্বাচন কমিশনও পাল্টান। কিন্তু নির্বাচন কমিশনের উপর আস্থা নেই, এই কথা কি বিএনপি বলেছে? বলেন। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে, সেগুলো সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে। অন্য কোনো কিন্তু রাজনৈতিক দল পুনর্গঠনের দাবি জানায়নি, বরং নির্বাচন কমিশনের সাথে তারা বৈঠক করছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 3টি বিষয় নিয়ে কথা বলেছেন জানান নাহিদ ইসলাম। বিষয়গুলো হচ্ছে, 30 কার্যদিবসের মধ্যে সরকার যে জুলাই সনদ ঘোষণাপত্র দেওয়ার কথা বলেছিল, সেটির অগ্রগতি জানতে চেয়েছেন। 30 কার্যদিবসের মধ্যে যাতে জুলাই ঘোষণাপত্র জারি করা হয়, সেই আহ্বান জানিয়েছেন। কারণ আমরা এর আগেও দেখেছিলাম, জানুয়ারি মাসে একটা ডেট দেওয়া হয়েছিল, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আরেকটি প্রতিশ্রুতি দিয়েছে। এবার যাতে প্রতিশ্রুতি ভঙ্গ না হয়, জুলাই মাসের মধ্যে সবার সাক্ষ্য নিয়ে জুলাই সনদ যাতে কার্যকর করা হয়, সেই বিষয়ে দাবি জানাচ্ছি বলছেন তিনি। তাহলে এটা কিন্তু মানে নাহিদ ইসলামরা যেই পথে যাচ্ছে, যেটা চাচ্ছে, সেটা কিন্তু অন্তত জামাত কি চাচ্ছে জানি না, বিএনপি কিন্তু সেটা চাচ্ছে না। ফলে এই ফারাকটা একটা বড় সংকট আকারে সামনে দেখা দিচ্ছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা, গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে। দর্শক, যাই হোক, এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।